নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে শুধুমাত্র একটা সেক্টর নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং সেই যে সেক্টর সেটা হচ্ছে এই সেমিকন্ডাক্টর সেক্টর। তো এই সেমিকন্ডাক্টর সেক্টর এটা কেন ভবিষ্যতে বড় হতে পারে, বা এই সেমিকন্ডাক্টর সেক্টরে কাজ করা কোম্পানির যে স্টকগুলো মার্কেটে লিস্ট রয়েছে সেইগুলো কেন ভবিষ্যতে ভালো পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আলোচনা করব, এবং তার সঙ্গে এই সেমিকন্ডাক্টর সেক্টরের সঙ্গে জুড়ে থাকা কিছু ভালো ভালো স্টকের ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমত যদি দেখেন এই যে সেমিকন্ডাক্টর, এটাকে কিন্তু যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রীর ব্রেন বলতে পারেন। প্রথমত যদি দেখেন বিভিন্ন যে কনজিউমার ইলেকট্রনিক্স রয়েছে, এই স্মার্টফোন, তারপরে ল্যাপটপ বলুন, তারপরে হেডফোন বলুন বা ক্যামেরা, সব জায়গাতেই কিন্তু এই যে সেমিকন্ডাক্টর এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন অটোমোবাইল সেক্টরে, বিশেষ করে এই ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে এই যে সেমিকন্ডাক্টর সেটা কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। এই সেমিকন্ডাক্টর ছাড়া ইলেকট্রিক ভেহিকেল এটা কিন্তু একেবারেই অচল। এবং তার সঙ্গে সঙ্গে সেলফ ড্রাইভিং যে সিস্টেম রয়েছে, তারপরে যদি কথা বলি BS6 মডেলের যে গাড়িগুলো তার যে বিভিন্ন সেন্সর, সেখানেও কিন্তু এই সেমিকন্ডাক্টর ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে এই ডেটা সেন্টার ও ক্লাউড সার্ভার, স্টোরেজ, হাই স্পিড কম্পিউটিং, AI চিপ, এগুলোতেও এই যে সেমিকন্ডাক্টর এটার ব্যাপক ব্যবহার রয়েছে। তারপরে যদি কথা বলি 5G ও টেলিকম নেটওয়ার্ক টাওয়ার, তারপরে যে বেস স্টেশন হয়, তারপরে IoT মানে ইন্টারনেট অফ থিংস, এসব যে ডিভাইস হয় এখানেও এই যে সেমিকন্ডাক্টর এটার ব্যবহার হয়ে থাকে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন মানে রোবোটিক্স, স্মার্ট ফ্যাক্টরি মানে যেখানে মানুষের খুব কম কাজ থাকে, এই মেশিনের মাধ্যমেই বেশিরভাগ কাজ সম্পন্ন করা হয়, সেখানেও এই যে সেমিকন্ডাক্টর এটা একটা অপরিহার্য দ্রব্য। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন হেলথ কেয়ার এবং হেলথ কেয়ারের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে, যেমন মেডিকেল ডিভাইস, তারপর যে ওয়ারেবল রয়েছে, ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, এগুলোতেও এই সেমিকন্ডাক্টরের ব্যবহার হয়ে থাকে। তারপরে যদি দেখেন ডিফেন্স ও এরোস্পেস, এই রাডার, তারপরে স্যাটেলাইট কমিউনিকেশন যে সিস্টেম, সেখানেও এই সেমিকন্ডাক্টর লাগে। তারপরে যদি কথা বলি এনার্জি সেক্টরে, এই যেমন সোলার প্যানেল রয়েছে, তারপরে পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, এইগুলোতেও এই সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। তো কেন এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বুম করতে পারে? প্রথমত যদি দেখেন AI ও মেশিন লার্নিং এর যে চাহিদা সেটা বাড়ছে। তো চ্যাট জিপিটি, তারপরে যে সেলফ ড্রাইভিং কার, রোবোটিক্স এর জন্য শক্তিশালী GPU বা চিপের কিন্তু দরকার। তো সেই কারণেই AI চিপের যে চাহিদা সেটা দ্রুত বাড়ছে। তারপরে ইলেকট্রিক্যাল ভেহিকেলে এই চিপ লাগছে, এবং ইলেকট্রিক ভেহিকেলে সাধারণ গাড়িতে যে পরিমাণে সেমিকন্ডাক্টর চিপ লাগে তার থেকে কিন্তু 2 থেকে 3 গুণ বেশি চিপ লাগে। তারপরে ব্যাটারি ম্যানেজমেন্ট, সেন্সর, পাওয়ার ইলেকট্রনিক্স, সব জায়গাতেই সেমিকন্ডাক্টর লাগে। তারপরে তো বললাম 5G, তারপরে IoT বা ইন্টারনেট অফ থিংস, এইগুলো এক্সপেনশনে এই চিপের ব্যবহার করা হয়। তারপরে যদি দেখেন বিভিন্ন স্মার্ট ডিভাইসও কিন্তু রয়েছে, যেমন বর্তমানে স্মার্ট হোম, তারপরে স্মার্ট সিটি, তারপরে ওয়ারেবল আসছে, এগুলোতেও এই যে চিপ সেটা লাগে। তারপরে 5G নেটওয়ার্কেও এই চিপের চাহিদা অনেক বাড়বে। তারপরে ডেটা সেন্টার ও ক্লাউড, বিগ যে ডাটা, ইন্টারনেট ট্রাফিক, তারপরে AI এর কারণে এই ডেটা সেন্টারের চিপের যে ব্যবহার সেটাও কিন্তু একেবারে আকাশ ছোঁয়া। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন জিও পলিটিক্যাল ফ্যাক্টর, যেমন চীন বনাম আমেরিকা, তারপর ভারতের উদ্যোগ, দেশগুলো এখন নিজস্ব সেমিকন্ডাক্টর তৈরি করতে চাইছে। ভারত, আমেরিকা, ইউরোপ, জাপান, এরা সবাই কিন্তু এই সেমিকন্ডাক্টরে বড় বড় বিনিয়োগ করছে, কারণ প্রতিটা দেশেই কনজিউমার যে ইলেকট্রনিক্স রয়েছে তার চাহিদা বাড়ছে। স্মার্টফোন, স্মার্ট টিভি, AR VR ডিভাইস, তারপরে যে স্মার্ট অ্যাপ্লায়েন্স রয়েছে সেখানেও এই চিপ লাগে। এবং সব থেকে বড় ব্যাপার, ভারত সরকার কিন্তু ইতিমধ্যেই এই সেমিকন্ডাক্টর মিশনের জন্য অনেক কিছু ইনসেন্টিভও চালু করেছে। যদি দেখেন এই সেমিকন ইন্ডিয়া 2024, এটা কিন্তু মোদিজিই উদ্বোধন করেছিলেন, এবং সেখানে তিনি এটাও বলেছিলেন যে ইটস আওয়ার ড্রিম টু হ্যাভ ইন্ডিয়ান মেড চিপ ইন এভরি ডিভাইস ইন ওয়ার্ল্ড। যদিও এটা খুব তাড়াতাড়ি সম্ভব নয়। এছাড়াও যদি দেখেন এই 2021 সালের শেষের দিকে এই সরকার এই সেমিকন্ডাক্টরের জন্য 76,000 কোটি টাকার ইনসেন্টিভ স্কিমও ঘোষণা করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে এই মাসেরই খবর দেখতে পাচ্ছেন, এই লোকাল চিপ ডিমান্ডকে বাড়ানোর জন্য এই DLI 2.0 ইনসেন্টিভ আনার কথাও সরকার ঘোষণা করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনসেন্টিভ দিয়ে, যেমন ট্যাক্সের ক্ষেত্রে ইনসেন্টিভ, তারপরে ফাস্টার ক্লিয়ারেন্স, এবং এর সঙ্গে সঙ্গে এই ফ্লেক্সিবল সেজ রুল মানে নিয়ম সোজা করে এই সেমিকন্ডাক্টরের যে ইনভেস্টমেন্ট সেটাও বাড়াবার কথা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করেছে। তো নিশ্চয়ই বুঝতে পারলেন কেন এই সেমিকন্ডাক্টর সেক্টর ভবিষ্যতে বুম হতে পারে। তো এই রিলেটেড বিভিন্ন যে কোম্পানি রয়েছে সেইগুলোকে স্টাডি করতে পারেন। তবে এই সেমিকন্ডাক্টর সেক্টরের কোম্পানিগুলোকে স্টাডি করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত যদি দেখেন এই সেমিকন্ডাক্টর প্ল্যান্টে প্রচুর টাকার প্রয়োজন হয়, সেই কারণে বড় বড় গ্রুপ ছাড়া
এই সেমিকন্ডাক্টরে সবাই কিন্তু আসতে পারে না। ছোট ছোট কোম্পানিও রয়েছে, তারা কিন্তু এই সেমিকন্ডাক্টর সেটা ডাইরেক্ট তৈরি করে না, কিন্তু এই সেমিকন্ডাক্টর রিলেটেড বিভিন্ন কাজ করে থাকে এবং সেইখান থেকেও তাদের প্রচুর ইনকাম হয়। যেমন উদাহরণ হিসেবে যদি কথা বলি এই গাড়ির কথাই, কোনো কোম্পানি ধরুন গাড়ি তৈরি করছে, সে কিন্তু গাড়ির সমস্ত পার্টস তৈরি করছে না, সে টায়ার কোনো কোম্পানির থেকে নিচ্ছে, তারপর স্টিয়ারিং কোনো কোম্পানির থেকে নিচ্ছে, তারপরে গাড়ির যে কাঁচ সেটাও কোনো কোম্পানির থেকে নিচ্ছে। তো সেরকমই সেমিকন্ডাক্টরেরও অনেক শাখা রয়েছে এবং সেই রিলেটেড অনেক কোম্পানি মার্কেটেও রয়েছে। তো সেইগুলোকে আপনি স্টাডি করতে পারেন। প্রথমেই যে বড় কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড, আর এটা একটা বড় গ্রুপের কোম্পানি, মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি। তো যদি দেখেন এই কোম্পানির যে সাবসিডিয়ারি রয়েছে তারা কিন্তু এই গুজরাটে 7,600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে একটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ইউনিট শুরু করেছে এবং এই সেমিকন্ডাক্টর ডিজাইনে এন্ট্রি নেওয়ার জন্য এই সিজি পাওয়ার এই কোম্পানিটা একটি অন্য কোম্পানি রেনেসাস এদের যে আরএফ কম্পোনেন্টের বিজনেস মানে রেডিও ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের যে বিজনেস সেটাকে অ্যাকোয়ার করে নিয়েছিল। কোম্পানি যদি ব্যালেন্স শিট দেখি, রিজার্ভ 3,762 কোটি, লং টার্ম বোরোইং 2.69 কোটি। তো দেখতে পাচ্ছেন ধার অনেক পরিমাণে কমিয়ে ফেলেছে এবং যদি শর্ট টার্ম বোরোইং এর কথা বলি এটাও দেখতে পাচ্ছেন জিরো রয়েছে, মানে বলতে পারেন প্রায় ডেট ফ্রি একটি কোম্পানি। এবং কোম্পানির কাছে 795 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। মার্কেট ক্যাপ 1,22,731 কোটি, মানে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। কোম্পানির যদি ইয়ারলি লস এবং প্রফিট এই স্টেটমেন্ট দেখেন দেখতে পাচ্ছেন সেলস ক্রমাগতই বেড়েছে এবং এই যে সেলস এটা কিন্তু কোম্পানির অন্যান্য বিজনেস থেকে আসতো। কোম্পানি এই প্রথম এই সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ইউনিট শুরু করেছে, মানে পরে সেমিকন্ডাক্টর থেকে কোম্পানির রেভিনিউ আসবে। তো কোম্পানির অন্যান্য যে বিজনেস গুলো রয়েছে সেগুলো কিন্তু স্ট্রং বিজনেস, তো সেইখান থেকেও কিন্তু ভালো পরিমাণে এই রেভিনিউ তৈরি হয়। তারপরে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 138 কোটি 299 কোটি, এখান থেকে বাড়তে বাড়তে হয়েছে 1354 কোটি। এবং নেট প্রফিটে যদি ইয়ারলি দেখেন কোম্পানি আগে লসে ছিল, দেখতে পাচ্ছেন অনেকবার লস দেখিয়েছে, তারপরে কিন্তু আস্তে আস্তে প্রফিটেবল হয়েছে। তারপরে যদি প্রোমোটারের কাছে দেখেন তো এগুলো বড় গ্রুপের কোম্পানি, প্রোমোটারের কাছে মেজরিটি স্টেক থাকে, দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে 56.38% স্টেক রয়েছে। তারপরে যদি এফআইআই এর কাছে দেখেন দেখতে পাচ্ছেন 16% ছিল, সেখান থেকে আস্তে আস্তে কিছুটা কমেছে, 12.67% রয়েছে। তবে কিনেছে কারা দেখতে পাচ্ছেন এই ডিআইআই, এরা কিন্তু অনেক পরিমাণে শেয়ার কিনেছে, এই 9%-এর কাছাকাছি ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে করে ফেলেছে 16.33%। এবং যদি দেখেন পাবলিকও তাদের শেয়ার বিক্রি করেছে, পাবলিকের কাছে 16% ছিল, সেখান থেকে কমে হয়েছে 14.62%। এরপরে আপনারা চাইলে এই কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। তো কোম্পানি বলেই দিয়েছে এই অক্টোবর 5-এর মধ্যেই তারা তাদের তৈরি প্রথম মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ বাজারে নিয়ে আসবে, মানে আর দিন 10-15-এর মধ্যেই কিন্তু এদের যে চিপ সেটা বাজারে চলে আসবে। এবং দেখতে পাচ্ছেন এই যে চিপ সেটা কোথা থেকে আসবে, কোম্পানির এই যে 3300 কোটির সানান্ত প্ল্যান্ট রয়েছে সেইখান থেকে আসবে। এবং যদি দেখেন কোম্পানি সেমিকন্ডাক্টর বিজনেস থেকে বড় রেভিনিউ তৈরির জন্য কিন্তু একটা বড় লক্ষ্য রেখেছে। তো দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2028-এ কোম্পানি শুধুমাত্র এই সেমিকন্ডাক্টর বিজনেস থেকেই 1,500 কোটি টাকা রেভিনিউ তৈরি করবে, এরকম একটা টার্গেট রেখেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রোডাক্ট সেগুলো বিভিন্ন সেগমেন্টে কাজে লাগে। এই যেমন অটোমোটিভ, এর মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, এই যেমন লেড হেড ল্যাম্প, তারপরে সুইচ পিসিবিএ, তারপর বিভিন্ন যে প্রোডাক্ট সেগুলো রয়েছে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইভি এই সেগমেন্টেও কোম্পানির অনেক প্রোডাক্ট রয়েছে। তারপরে কোম্পানি রেলওয়ে সেগমেন্টেও কাজ করে থাকে। তো যে কবচ সিস্টেম হয় সেটা কিন্তু এই কোম্পানিও তৈরি করে। তারপরে মেডিকেল সেগমেন্টেও কোম্পানির কিছুটা ওয়েটেজ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এরোস্পেস, তারপরে আউটার স্পেস এবং তার সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজিক ইলেকট্রনিক্স এই সেগমেন্টেও কোম্পানির যোগদান রয়েছে। কোম্পানি যদি রিজার্ভ দেখেন 2578 কোটি রিজার্ভ রয়েছে। লং টার্ম বোরোইং কত 8.43 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে লং টার্ম বোরোইং সেটা কিন্তু কমিয়েছে। আর শর্ট টার্ম বোরোইং এটা কত 605 কোটি। তো এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ এই টাকাটা কোম্পানি 1 বছরের মধ্যেই পেমেন্ট করবে। এবং কোম্পানির কাছে বর্তমানে 1012 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 47,940 কোটি। তারপর যদি কোম্পানির ইয়ারলি সেলস তারপর প্রফিট এগুলো দেখেন দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট যথেষ্ট পরিমাণে বেড়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে অপারেটিং প্রফিট এইটা 43-42 এভাবে বাড়তে বাড়তে হয়েছে 457 কোটি। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন এটাও দেখতে পাচ্ছেন একেবারে রকেটের গতিতেই বেড়েছে, এই 9 কোটি থেকে বাড়তে বাড়তে 317 কোটি। আর এটা কিন্তু খুব বেশি দিন সময় নেয়নি, 4 থেকে 5 বছরের মধ্যেই এত বড় প্রফিট তৈরি করেছে। আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তো এখানে দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে 53.52% স্টেক রয়েছে। এফআইআই এদের কাছে রয়েছে 10.71%। তো দেখতে পাচ্ছেন এফআইআই এদের যে স্টেক সেটা কিছুটা পরিমাণে বাড়িয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ডিআইআই এরাও স্টেক বাড়িয়েছে, প্রায় 15.5% ছিল, সেখান থেকে বাড়িয়ে করেছে 22.39%। এবং পাবলিকের কাছেও সামান্য বেড়েছে, প্রায় 11% থেকে
বেড়ে হয়েছে 13.36%। তো একটা ওয়েল ব্যালেন্সড শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলতে পারেন। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে মোস্টচিপ টেকনোলজিস লিমিটেড। তবে দেখুন এই কোম্পানিটা ডাইরেক্টলি এই যে সেমিকন্ডাক্টর সেটা তৈরি করে না, কিন্তু এই সেমিকন্ডাক্টর রিলেটেড বিভিন্ন কাজ এই কোম্পানিটা করে থাকে। দেখতেই পাচ্ছেন এই মোস্টচিপ টেকনোলজি এরা কি করে, সেমিকন্ডাক্টর অ্যান্ড সিস্টেম ডিজাইন কোম্পানি, মানে সেমিকন্ডাক্টরের যে ডিজাইন সেগুলো করে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এই সেমিকন্ডাক্টর রিলেটেড আরো কিছু কাজ থাকে, যেমন দেখতে পাচ্ছেন সেমিকন্ডাক্টর অ্যান্ড প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং। যদি দেখেন এটা একটা ছোট সাইজের কোম্পানি, 5,183 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। তো যখন এরকম ছোট সাইজের কোম্পানি দেখবেন, একটা জিনিস কিন্তু বুঝতেই পারবেন যে স্টকে কিন্তু ভালো ভোলেটিলিটি থাকে। দেখতে পাচ্ছেন হঠাৎ করে কেমন বেড়ে গেছে, তেমনই এসব স্টকে এরকম 20 থেকে 30% পড়ে যাওয়া সেটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার। যদি ইয়ারলি একটু ডেটা দেখেন, সেলস দেখতে পাচ্ছেন 8 কোটি 6 কোটি বাড়তে বাড়তে হয়েছে 467 কোটি। তারপরে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন আগে কিন্তু সব মাইনাসে ছিল, সেখান থেকে আস্তে আস্তে প্রফিট এসেছে এবং এই শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারে 56 কোটির প্রফিট গিয়েছে। আর নেট প্রফিটও দেখতে পাচ্ছেন মাইনাসে ছিল, সেখান থেকে আস্তে আস্তে পজিটিভ এসেছে এবং এই যে নেট প্রফিট সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এখানে যদি দেখেন ছোট সাইজের কোম্পানি, সেই কারণে এফআইআই এবং ডিআই এর যে হোল্ডিং সেটা সেরকম নেই। প্রোমোটারের কাছে 44.28% স্টেক রয়েছে এবং পাবলিক এদের কাছে রয়েছে 54.62% স্টেক। আর এফআইআই এদের কাছে রয়েছে মাত্র 1%-এর কাছাকাছি স্টেক। তো ছোট সাইজের কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলো যেহেতু বেশি ভোলেটিলিটি দেখায়, সেই কারণেই কিন্তু এই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং তার সঙ্গে সঙ্গে ডিআইআই এদের যে হোল্ডিং সেটা কম থাকে। এবং স্টকের যখন সাইজ বড় হয় তখন এই এফআইআই রা তারা কিন্তু আবার এন্ট্রি নেয়। কোম্পানির কাছে বর্তমানে 290 কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে রিজার্ভ সেটাও কিন্তু বেড়েছে। লং টার্ম বোরোইং কত, 0। তো দেখতে পাচ্ছেন আগে কিছু কিছু ধার ছিল, কোম্পানি সেই যে ধার সেটা কিন্তু শূন্যে নিয়ে চলে এসেছে। এবং যদি শর্ট টার্ম বোরোইং এর কথা বলি, এটাও দেখতে পাচ্ছেন আগে ছিল, সেখান থেকে আস্তে আস্তে কমে হয়েছে 0। এবং কোম্পানির কাছে বর্তমানে 47.61 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির কাছে ক্যাশের যে পরিমাণ সেটা কিন্তু বেড়েছে। আর এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে স্পেল সেমিকন্ডাক্টর লিমিটেড। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাও এই সেমিকন্ডাক্টর রিলেটেড বিভিন্ন কাজ করে থাকে। কি করে থাকে দেখতে পাচ্ছেন, ওয়াফার শর্ট, তারপরে অ্যাসেম্বলি টেস্ট, তারপরে ড্রপ শিপমেন্ট সার্ভিস। কিসের করে থাকে এগুলো, আইসি চিপসের, মানে সেমিকন্ডাক্টর ক্ষেত্রেই এই যে অ্যাসেম্বলি টেস্ট এইগুলো এই কোম্পানিটা করে থাকে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজের কোম্পানি, 1023 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। আর এই ধরনের কোম্পানিগুলোতে এই যে ওঠাপড়া সেটা কিন্তু বেশি হয়। তো মাঝে মাঝে দেখতে পাবেন ভালো পরিমাণে ডাউন হয়ে যায়। এইখানে দেখতে পাচ্ছেন প্রায় 60% ক্র্যাশ। তারপরে এইখানেও যদি দেখেন 22% পড়েছে। এবং এর আগেও যদি দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি টপ লেভেল থেকে কিন্তু প্রায় 50%-এর উপরে পড়ে গিয়েছিল। তো ছোট সাইজের কোম্পানিগুলোতে গেলে এই যে জিনিসটা এটা কিন্তু মাথাতে রাখতে হবে যে স্টকগুলো যে কোনো সময় 50 থেকে 60% পর্যন্ত ক্র্যাশও কিন্তু করতে পারে। তারপর যদি কোম্পানির পিএনএল দেখি, দেখতে পাচ্ছেন একটা লস মেকিং কোম্পানি, মাঝখানে প্রফিট এসেছিল, তারপরে আবার লস করছে। এবং এদের যে সেলস সেটাও কিন্তু নিয়মিত ঠিকঠাক থাকে না। দেখতে পাচ্ছেন সেলস কিভাবে ওঠাপড়া করেছে, আস্তে আস্তে বরঞ্চ কমেইছে বলতে পারেন। তবে ভবিষ্যতে সেমিকন্ডাক্টরের ব্যবহার বাড়লে এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। এবং নেট প্রফিটও দেখতে পাচ্ছেন আগে মাইনাসে ছিল, সেখান থেকে আস্তে আস্তে একবার শুধু 1 কোটির প্রফিট দেখিয়েছিল, তারপরে আবার আস্তে আস্তে কোম্পানি লসে চলে গেছে। তো এটাও ছোট সাইজের কোম্পানি। এইখানেও যে হোল্ডিং সেটা এর আগেরটার মতোই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে প্রায় 7% স্টেক রয়েছে এবং পাবলিক এদের কাছে রয়েছে 40%-এর উপরে স্টেক। রিজার্ভও দেখতে পাচ্ছেন মাইনাসে রয়েছে, আগে প্লাসে ছিল, সেখান থেকে মাইনাসে চলে এসেছে। এটা খারাপ। কোম্পানির কাছে এই যে ধার সেটা কিন্তু বেড়েছে। লং টার্ম বোরোইং এটা আস্তে আস্তে বেড়ে হয়েছে 20.53 কোটি। এবং শর্ট টার্ম যে বোরোইং এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে, বাড়তে বাড়তে প্রায় 10.5 কোটির এই অল্প মেয়াদী ধার রয়েছে। আর কোম্পানির কাছে এই যে ক্যাশ সেটা তো নেই, লস মেকিং কোম্পানি। তো দেখতে পাচ্ছেন এই যে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা কিন্তু 0। আর এরপরে এই সেমিকন্ডাক্টর রিলেটেড আরো কিছু কোম্পানি রয়েছে, তবে সেই কোম্পানিগুলোর আরো অন্যান্য বিজনেস রয়েছে এবং এই সেমিকন্ডাক্টর ক্ষেত্রে তাদের কিছু যোগদান রয়েছে, সেই কোম্পানিগুলোকে দেখবো। তো সেরকম যদি দেখতে হয় তাহলে এই লার্সেন টুব্রো এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। এই কোম্পানির তো অনেক বিজনেস রয়েছে, তার মধ্যে সেমিকন্ডাক্টরের বিজনেস রয়েছে। দেখতে পাচ্ছেন এলএনটি সেমিকন্ডাক্টর টেকনোলজি, এই বিজনেসটা কিন্তু এই এলএনটির মধ্যেই রয়েছে। তো এখানে যদি কোম্পানির প্রোডাক্ট দেখেন, দেখতে পাচ্ছেন অ্যানালগ প্রোডাক্ট রয়েছে, তারপর কম্পিউট প্রোডাক্ট, তারপর পাওয়ার ম্যানেজমেন্ট প্রোডাক্ট এবং কমিউনিকেশন মডিউল প্রোডাক্ট রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি পরে এই এমইএমএস, তারপরে এই রেডিও ফ্রিকোয়েন্সি এবং তার সঙ্গে সঙ্গে সেন্সরের যে প্রোডাক্ট সেগুলো নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন কামিং সুন লেখা রয়েছে। এই কোম্পানির ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই সেমিকন্ডাক্টর রিলেটেড বিভিন্ন কাজ হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে এলএনটি সেমিকন্ডাক্টর টেকনোলজি, তারা কিন্তু চায়নাতেও এন্ট্রি নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে এবং সেইখান থেকে প্রায় 1 বিলিয়ন রেভিনিউ তৈরি করবে এরকম টার্গেটও রেখেছে। এবং কোম্পানি এটাও আশা করছে যে পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে তারা এই 500 মিলিয়নের
রেভিনিউ অ্যাচিভ করে ফেলবে, মানেই 1 বিলিয়নের হাফ, এবং এই 500 মিলিয়নের রেভিনিউ অ্যাচিভ হয়ে গেলে তারা এই কোম্পানিটাকে মার্কেটে কিন্তু লিস্ট করবে। তো বর্তমানে এটা এলএনটির মধ্যেই রয়েছে, তো আপনি চাইলে এলএনটি কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। তবে এলএনটির মেন বিজনেস কি দেখতে পাচ্ছেন, এই ইনফ্রাস্ট্রাকচার, তারপরে কনস্ট্রাকশন, মানে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করা একটি কোম্পানি বলতে পারেন। এরপরে যদি কথা বলি এই এলএনটি গ্রুপের আরো একটি কোম্পানি এলএনটি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড, এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন এই সেমিকন্ডাক্টর সেগমেন্টে যোগদান রয়েছে। কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, ভিএলএসআই রয়েছে, তারপরে প্ল্যাটফর্ম সফটওয়্যার, সিস্টেম ডিজাইন, তারপরে ভেরিফিকেশন, ভ্যালিডেশন, এবং এর সঙ্গে সঙ্গে সেমিকন্ডাক্টর রিলেটেড বিভিন্ন কাজও এই কোম্পানিটা করে থাকে। দেখতেই পাবেন এখানে সেমিকন্ডাক্টরের সব ছবি দেওয়া রয়েছে। এরপরে যদি কথা বলি তেজস নেটওয়ার্কস লিমিটেড, তো কোম্পানির মেন যে বিজনেস সেটা হচ্ছে টেলিকম সেক্টরে, তবে কোম্পানিটা এই সেমিকন্ডাক্টর সেক্টরের দিকেও নজর দিয়েছে। দেখতে পাচ্ছেন এই টাটা গ্রুপের কোম্পানিটা, মানে এই তেজস নেটওয়ার্ক এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যানালগ ডিভাইস, এরা দুজনে একটা পার্টনারশিপ করেছে। কি জন্য করেছে, এই ইন্ডিয়ার মধ্যে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং বুস্ট করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে এই তেজস নেটওয়ার্কের মধ্যে রয়েছে একটি কোম্পানি, এই যে শঙ্খ, তারাই সেমিকন্ডাক্টর ডিজাইন স্কিমের জন্য অ্যাপ্রুভালও কিন্তু পেয়েছে। তারপরে যদি কথা বলি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড, তো এই কোম্পানিটা এই সেমিকন্ডাক্টর সেক্টরে কিভাবে রয়েছে, যদি দেখেন এই যে টাটা ইলেকট্রনিক্স, এরা কিন্তু দুখানাই সেমিকন্ডাক্টর ফেসিলিটি তৈরি করতে চলেছে। কোথায় করবে, গুজরাটে। তবে এই যে টাটা ইলেকট্রনিক্স, এটা তো মার্কেটে লিস্ট নেই, কিন্তু এই ধরনের বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু এই টাটা ইনভেস্টমেন্টের বড় ইনভেস্টমেন্ট রয়েছে। আর এই টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানির কাজই হলো টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা, বা ধরুন নতুন কোনো প্রকল্পই তৈরি হতে চলেছে টাটা গ্রুপের, সেখানে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এই কোম্পানিটাই কিন্তু ইনভেস্ট করে থাকে। এবং এটাও দেখে থাকবেন, যখন এই টাটা গ্রুপ এই সেমিকন্ডাক্টর প্ল্যান্টসের জন্য অ্যাপ্রুভাল পেয়েছিল, তখন 4 দিনে টাটা ইনভেস্টমেন্ট এই স্টকটা প্রায় 21% পর্যন্ত বেড়েছিল। তো টাটা ইনভেস্টমেন্ট এটাকেও স্টাডি করতে পারেন। এবং তারপরে যদি কথা বলি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এই কোম্পানিটা তো মূলত ডিফেন্স সেক্টরে কাজ করে থাকে, তবে কোম্পানির এই সেমিকন্ডাক্টর সেক্টরেও যোগদান রয়েছে। এবং কোম্পানি কিছুদিন আগেই ঘোষণা করেছিল তারা এই চিপ এবং তার সঙ্গে সঙ্গে লিথিয়াম আয়ন যে সেল রয়েছে সেগুলোই ভারতের মধ্যে ম্যানুফ্যাকচার করবে। যদিও বর্তমানে সেটা এখনো হয়নি, তবে এই বেল এই কোম্পানিটা কিন্তু টাটা ইলেকট্রনিক্স এর সঙ্গে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কি কারণে করেছে, কারণ ইন্ডিয়ার মধ্যে এই সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স পুশের জন্য। তো দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি বলুন বা ইনডাইরেক্টলি বলুন, এই বেলেরও কিন্তু সেমিকন্ডাক্টরের সঙ্গে যোগাযোগ রয়েছে। আর এই ভিডিওর শেষ কোম্পানি হচ্ছে এএসএম টেকনোলজিস লিমিটেড, এই কোম্পানিটারও দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। এবং তার মধ্যে যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট খুলে নিয়েছি, এখানে দেখুন সেমিকন্ডাক্টর নামেরও কিন্তু প্রোডাক্ট রয়েছে। তো কোম্পানি বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী তৈরি করে থাকে, দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল রয়েছে। আর এইখানে দেখুন এই যে সেমিকন্ডাক্টরে বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়ে থাকে, এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এই কোম্পানিটা তৈরি করে। কোম্পানির বড় বড় ক্লায়েন্টও রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ক্লায়েন্টের মধ্যে কারা কারা রয়েছে, যে সমস্ত কোম্পানি সেমিকন্ডাক্টর তৈরি করে, তারপরে হাইটেক কোম্পানি রয়েছে, মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি রয়েছে, অটোমোটিভ কোম্পানি রয়েছে, এরোস্পেস কোম্পানি রয়েছে, এন্টারপ্রাইজিং স্টোরেজ কোম্পানি রয়েছে, এবং নেটওয়ার্ক কোম্পানি রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিও কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এই যে এইচএইচবি গ্রুপ রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চারও করেছে। কি জন্য করেছে, দেখতে পাচ্ছেন জয়েন্ট ভেঞ্চার টু ফোকাস অন সেমিকন্ডাক্টর। এটাও একটা ছোট সাইজের কোম্পানি, 5,431 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। তারপর যদি কোম্পানির সেলস দেখেন, সেলস কিন্তু নিয়মিত বেড়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে অপারেটিং প্রফিট, এটাও দেখতে পাচ্ছেন একসময় লসে ছিল, 6 কোটির লস, তারপরে 6 কোটির প্রফিট এসে গেছে, এবং আস্তে আস্তে কোম্পানির এই যে অপারেটিং প্রফিট এটা বেড়েছে। এবং কোম্পানির নেট প্রফিট এটা কিরকম, নেট প্রফিটও দেখতে পাচ্ছেন ভালো পরিমাণেই বেড়েছে, বর্তমানে 39 কোটির নেট প্রফিটও রয়েছে। তবে মাঝখানে একবার লসেও চলে এসেছিল। তো ছোট সাইজের কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলোতে এরকম জিনিসটা কিন্তু হয়েই থাকে। কোম্পানির কাছে 153 কোটি টাকার রিজার্ভ রয়েছে। আর বোরোইং কেমন রয়েছে, যদি দেখেন লং টার্ম বোরোইং এটা রয়েছে 10 কোটি, আর শর্ট টার্ম বোরোইং এটা রয়েছে 67 কোটি। মানে লং টার্ম বোরোইং এটা কিন্তু অনেকটাই কম, আর এই শর্ট টার্ম বোরোইং এটা তো কোম্পানি 1 বছরের মধ্যেই মিটিয়ে দেবে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি বলছে, এটাও ছোট সাইজের কোম্পানি, তাই দেখবেন বেশিরভাগই কিন্তু প্রোমোটার এবং পাবলিকের কাছেই থাকবে। প্রোমোটারের কাছে 58% স্টেক রয়েছে, এবং পাবলিক এদের কাছে রয়েছে 41.32% স্টেক। আর এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে গেলে, মানে যেখানে শুধুমাত্র প্রোমোটার এবং পাবলিকের শেয়ার হোল্ডিং রয়েছে, সেখানে কিন্তু প্রতি কোয়ার্টারে আপনাকে চেক করতে হবে যে প্রোমোটার তাদের শেয়ার বারবার বিক্রি করছে কিনা। যদি দেখেন এইখানে কিছুবার বিক্রি করেছিল, দেখতে পাচ্ছেন এই 61 থেকে কমিয়ে 57 করেছিল, তারপরে 56 করেছিল, এবং তারপরে আবার স্টেক বাড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 58% স্টেক করে নিয়েছে। তো এটাও পজিটিভ ব্যাপার। তো এই সেমিকন্ডাক্টর রিলেটেড কিছু কোম্পানি আলোচনা করলাম, কেন এই সেমিকন্ডাক্টর সেক্টর ভবিষ্যতে বড় হতে পারে সেটাও আলোচনা করলাম। তো এবার আপনি চাই
চাইলে এই কোম্পানিগুলোকে আরও ডিপলি স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।